স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH ডিসেম্বর মাস আসতে আর কয়েকদিন বাকি, এবং এই ডিসেম্বরের শহরে ডিসেম্বরের শীতকালের আগেই বোধহয় আমাদের পাশের দেশ বাংলাদেশে বড় কিছু হতে চলেছে। অন্তত শেখ হাসিনার যে মেজাজ এই মুহূর্তে, সে মেজাজ দেখে সেটাই মনে হচ্ছে। বাংলা টেলিভিশনে প্রথমবার আমরা শেখ হাসিনা টিমকে সবার সামনে নিয়ে আসছি। বাংলা টেলিভিশনে প্রথমবার ক্যামেরার সামনে এসেছে শেখ হাসিনার ডেপুটি আসাদুজ্জামান কামাল। বাংলা টেলিভিশনে প্রথমবার ওয়ার্ল্ড এক্সক্লুসিভ শেখ হাসিনা যে হুঙ্কার দিয়েছেন, রিপাবলিক বাংলা যে বার্তা গোটা পৃথিবীকে এই মুহূর্তে দিতে চায়, টিম হাসিনা যদি ক্যামেরার সামনে আসতে পারে তাহলে রিপাবলিক বাংলায় টিম ইউনুস কেন আসবে না? হয়ে যাক না। পাশের দেশের যুযুধান দুই পক্ষের সবচেয়ে বড় প্রাইম টাইম ডিবেট হয়ে যাক না শেখ হাসিনা বনাম মোহাম্মদ ইউনুসের। আমি সঞ্চালনা করব ময়ূখ রঞ্জন ঘোষের সাথে টিম হাসিনা এবং টিম ইউনুস। দেখা যাক না কার জনপ্রিয়তা বেশি, দেখা যাক না শেখ হাসিনার জনপ্রিয়তা কমেছে কিনা, দেখা যাক না টিম শেখ হাসিনা বা আওয়ামী লীগের এই মুহূর্তে জনপ্রিয়তা কমেছে না আরও দ্বিগুণ তিনগুণ বেড়েছে। শেখ হাসিনা এই মুহূর্তে অজ্ঞাতবাস থেকে আগে ছিলেন ডিফেন্সিভ, এখন অফেন্সিভ হয়ে গেছে। আগে মেপে পা ফেলছিলেন, এখন তুলে ব্যাট করছে আওয়ামী লীগ। যে ব্রেকিং দিয়ে এই মুহূর্তে আজকের জবাব চায় বাংলা শুরু করবে, এবং তারপর এক এক করে শেখ হাসিনা রিপাবলিক বাংলায় কি বলেছেন, শেখ হাসিনা কি বার্তা দিয়েছেন, শেখ হাসিনা এই মুহূর্তে কি বলতে চান, কি বার্তা নতুন দিলেন শেখ হাসিনা, যে বার্তাগুলোকে ব্যান করে দেওয়া হয়েছে, নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে বাংলাদেশে, সমস্ত কিছু জানাবো। কিন্তু এই মুহূর্তে যে প্রথম ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো এই মুহূর্তে। এবার অজ্ঞাতবাস থেকে হুঙ্কার দিলেন শেখ হাসিনা, ফিরে আমি মোহাম্মদ ইউনুসের ফাঁসি দিমু। নির্দিষ্টভাবে কর্মীদের অডিও বার্তায় বড় কাজের জন্য প্রস্তুতি নিতে বললেন শেখ হাসিনা। বাংলাদেশে ফের পথ পরিবর্তনের আশঙ্কা, কর্মীদের চাঙ্গা করতে শেখ হাসিনা এবার আগ্রাসী ভূমিকায়। সরাসরি ফাঁসির যে সাজা, সেই সাজাকে চ্যালেঞ্জ করে বললেন মোহাম্মদ ইউনুস কি ফাঁসি দেবে, ক্যাঙ্গারু কোর্ট কি ফাঁসি দেবে, আমি খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরবো এবং বাংলাদেশে ফিরে আমি মোহাম্মদ ইউনুসের ফাঁসি দেব। অনেকে ভেবেছিল শেখ হাসিনার চাপ বাড়ছে, অনেকে ভেবেছিল শেখ হাসিনার বিপদ বাড়ছে। শেখ হাসিনা কি সত্যি এবার বাংলাদেশে ফিরে যাবে? শেখ হাসিনা বাংলাদেশে ফিরে গেলে তো তাকে ফাঁসিতে লটকানো হবে। শেখ হাসিনাকে চৌমাথার মোড়ে হয়তো ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। অনেকগুলো স্পেকুলেশন ছিল। গোটা পৃথিবীর বাংলাভাষী মানুষের এই মুহূর্তের সবচেয়ে বড় আগ্রহের জায়গা শেখ হাসিনার শেষ বছরগুলো কোথায় কাটবে। ভারতেই কেটে যাবে, মনে হয়েছিল ভারতেই কাটবে, কিন্তু শেখ হাসিনার নিজের বোধহয় এই মুহূর্তে ইচ্ছা বাংলাদেশে আবার ফিরে যাওয়ার, এবং বাংলাদেশে নতুন করে পথ পরিবর্তনের সুযোগ বোধহয় শেখ হাসিনা পেয়েছে। কোনো বড় বার্তা, কোনো বড় ব্যাকআপ বোধহয় এই মুহূর্তে শেখ হাসিনা পাচ্ছেন। যদি শেখ হাসিনা এরকম কোনো ব্যাকআপ পান, কি সে ব্যাকআপ আমরা জানতে চাই, তার জবাব চাই। কারণ আমরা জানি মোহাম্মদ ইউনুসের পেছনে ডিপ স্টেটের হাত রয়েছে, মোহাম্মদ ইউনুসের পেছনে ISI এর হাত রয়েছে। শেখ হাসিনা কি খুব বড় কোনো শক্তিধর দেশকে পেলেন? শেখ হাসিনা কি খুব বড় কোনো রাষ্ট্রকে এবার নিজের পেছনে ব্যাকআপ হিসেবে পাচ্ছে, যে কারণে এই মুহূর্তে শেখ হাসিনা এই দম্ভের সাথে এই হুঙ্কারগুলো দিচ্ছে মোহাম্মদ ইউনুসকে ফাঁসিতে লটকাবো, ফিরে এলে আমি ইউনুসের ফাঁসি দিমু। কর্মীদের বার্তা দিচ্ছেন শেখ হাসিনা। শুধু তাই নয়, রিপাবলিকে যে বার্তাগুলো, যে
প্রতিক্রিয়াগুলো শেখ হাসিনা দিয়েছেন, সেই প্রতিক্রিয়াগুলো এই মুহূর্তে আমি এক এক করে শোনাবো। কিন্তু তার আগে আমি আবারও বলছি, মোহাম্মদ ইউনূস টিমকে বলছি, শেখ হাসিনার টিম যদি অন্তরালে থেকে ক্যামেরার সামনে আসতে পারে, রিপাবলিক বাংলায় আসতে পারে, ওয়ার্ল্ড টেলিভিশন এক্সক্লুসিভ করে আমরা শুধুমাত্র যে শেখ হাসিনার টিমের সদস্যদের দেখাচ্ছি, শেখ হাসিনার ডেপুটিকে দেখাচ্ছি তাই নয়, আমরা মোহাম্মদ ইউনূসকেও চ্যালেঞ্জ করছি, আপনি আসুন না, আপনি রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলাতে আসুন না, ঢাকা থেকে আপনার ডেপুটি, তাকে নির্দেশ দিন না, সে লাইভ বসুক, তাকে একদম চোখে চোখ রেখে ময়ূক যে প্রশ্নগুলো করতে চায় রিপাবলিক বাংলায় সেই প্রশ্নগুলো করা হোক। দুতক তরফেই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে কঠিন যে লড়াইটা এই মুহূর্তে চলছে, সেই লড়াইটা শান্ত করতে হবে, ভারতকে সেই দায়িত্ব নিতে হবে। শেখ হাসিনা এখন বলছেন মোহাম্মদ ইউনূসের ফাঁসি তিনি দায়িত্ব নিয়ে করাবেন, ফাঁসিতে লটকাবেন শেখ হাসিনা মোহাম্মদ ইউনূসকে। বড় কথা বলেছেন, অর্থাৎ শেখ হাসিনা বলছেন যে মোহাম্মদ ইউনূসের বিচার তিনি করবেন। মোহাম্মদ ইউনূস গোটা বাংলাদেশটাকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে শেখ হাসিনা বলছেন, অডিও বার্তায় বলেছেন, কর্মীদেরকে বলেছেন। এবং তার পাশাপাশি দ্বিতীয় ব্রেকিং নিউজটা এই মুহূর্তে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় ট্রেন্ডিং টপিকে রিপাবলিক বাংলায় গোটা ভারতীয় উপমহাদেশের যত বাংলাভাষী মানুষজন রয়েছেন তারা রিপাবলিক বাংলা দেখছেন। এবং এই মুহূর্তে খবর, বাংলাদেশকে মার্কিন হাতে বেচে দিতে চায় মোহাম্মদ ইউনূস। রিপাবলিক বাংলায় প্রতিক্রিয়া শেখ হাসিনার, ভয়ঙ্কর আক্রমণ মোহাম্মদ ইউনূসের দিকে। প্যারিস পালিয়ে যেতে চান মোহাম্মদ ইউনূস, বাংলাদেশকে মার্কিনীদের হাতে বিক্রি করে দিয়ে প্যারিস পালিয়ে যেতে চান মোহাম্মদ ইউনূস। টেলিফোনিক সাক্ষাৎকার, টেলিফোনিক বার্তায় ইউনূসকে তুলোধনো শেখ হাসিনার। কর্মীদের বার্তা দিতে গিয়ে শেখ হাসিনা যে বক্তব্য পেশ করলেন সেটা চাঞ্চল্যকর। রিপাবলিক বাংলায় যে বার্তা এবং এর আগে ইমেল ইন্টারভিউয়ের মাধ্যমে সংবাদ মাধ্যমকে শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন তাতে বারবার মোহাম্মদ ইউনূস যে আসলে বাংলাদেশকে বিক্রি করে দিতে চায় এবং মার্কিনীদের হাতে বিক্রি করে দিতে চায় সেইটা বারবার বলেছে। এবং আবারও শেখ হাসিনা এই মুহূর্তে ভয়ঙ্কর কথা বললেন, ভয়ঙ্কর কথা শেখ হাসিনা বলছেন। এই কথা কিন্তু আমরা বারবার বলেছি যে আমাদের কাছে সূত্রের খবর আছে মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে বাংলাদেশে থাকারই কোনো ইচ্ছা নেই। মোহাম্মদ ইউনূস নিজে প্যারিসে ফিরে যেতে চান, মোহাম্মদ ইউনূস আমেরিকায় ফিরে যেতে চান। মোহাম্মদ ইউনূস থাকছেন শুধুমাত্র বাংলাদেশকে ওই বলে না একটা গাড়ি বা বাড়িকে কল কবজা সহ বিক্রি করে দেওয়ার যে কন্ট্রাক্ট কাউকে যদি দেওয়া হয়, ঠিকাদারকে যদি দেওয়া হয়, সেই ঠিকাদারকে কন্ট্রাক্ট দেওয়ার মতন মোহাম্মদ ইউনূসকে এই মুহূর্তে ডিপ স্টেট কন্ট্রাক্ট দিয়েছে যাতে করে বাংলাদেশটাকে বিক্রি করে দেওয়া যায়। কিভাবে বিক্রি করা হবে? সেন্ট মার্টিনসটা তুমি দিয়ে দাও আমেরিকানদেরকে, চট্টগ্রামটা তুমি আমেরিকান বিদেশিদের হাতে দিয়ে দাও। শেখ হাসিনা তো বারবার বলেছে আমাদের দেশেও, ভারত থেকে যারা দেখছেন শুনছেন, আমাদের দেশেও না এই ডিপ স্টেট কিছু কিছু রাজনীতিবিদ, তাদের নাম আমি আজকে করতে চাই না, কিছু কিছু বিরোধী রাজনীতিবিদদের এই কন্ট্রাক্ট দিয়েছিলেন। এই কন্ট্রাক্ট দিয়ে বলেছিলেন তোমরা ভারতবর্ষকে ভাগে ভাগে পার্টে পার্টে বিক্রি করে দেওয়ার প্ল্যান করো, এলআইসিকে বিক্রি করে দাও, এলআইসি ধ্বংস হয়ে যাক, এলআইসির জায়গায় আমেরিকানরা ঢুকবে, আদানিকে ঠিক সে কারণে আক্রমণ করা, ঠিক সে কারণে আমাদের বিভিন্ন যে বন্দরগুলো রয়েছে সেই বন্দরগুলোতে থাবা বসানোর চেষ্টা করেছে আমেরিকান ডিপ স্টেট, করতে পারেনি, বাংলাদেশে করতে পেরেছে। কারণ বাংলাদেশে যে আয়তন বা শক্তি সেটা ভারতের মতো নয়। শেখ হাসিনা যে কথাটা বলেছেন, মারাত্মক কথা বলেছেন। শেখ হাসিনা বলছেন মোহাম্মদ ইউনূস টাকা কামানোর জন্য এবং দুর্নীতি করার জন্য। আবারও বলছি, মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস দুর্নীতি করার জন্য এবং টাকা কামানোর জন্য, এবং সেই টাকার অঙ্ক 1 কোটি 2 কোটি 10 কোটি 100 কোটি 1000 কোটি নয়, লক্ষ কোটি নয়, লক্ষ কোটিরও বেশি। এক একটা দেশের জিডিপি হতে পারে এমন টাকা মোহাম্মদ ইউনূসকে অফার করা হয়েছে গোটা বাংলাদেশ বিক্রি করে দেওয়ার জন্য। ভাবতে পারেন গোটা বাংলাদেশের কন্ট্রাক্ট। আগে মনে হতো এগুলো কল্পকাহিনী, কিন্তু এখন দেখতে পাচ্ছেন তো কক্সবাজার প্রায় বিক্রি হয়ে যাওয়ার মতন, চট্টগ্রাম প্রায় বিক্রি হয়ে যাওয়ার মতন অবস্থায়। শেখ হাসিনা যে কথাগুলো বলছেন এই কথাগুলো বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেছে। রিপাবলিক বাংলায় আপনারা যে কথাগুলো শুনতে পাবেন সেই কথাগুলো বাংলাদেশের মানুষজন শুনতে পাবেন না। তার কারণ এই কথাগুলো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে শেখ হাসিনার অডিও টেপেও
বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের ভয়, লড়াইটা এখন সম্মুখ সমরে। মোহাম্মদ ইউনূস থাকবে না শেখ হাসিনা ফিরবে? শেখ হাসিনা থাকবে, আর যদি শেখ হাসিনা থাকে মোহাম্মদ ইউনূসের কি ফাঁসি হবে? কারণ মোহাম্মদ ইউনূস পালিয়ে তো ভারতে আসতে পারবে না, আর যদি ভারতে আসে তাহলে আবার নতুন করে ডাইনামিক্স চেঞ্জ হবে। শেখ হাসিনা বাংলা টেলিভিশনে যারা যারা শুনছেন, শেখ হাসিনার এই এক্সক্লুসিভ বার্তা, শেখ হাসিনার এই অডিও টেপ, যেটা গোটা এশিয়ার এবং ভারতীয় উপমহাদেশের গেম চেঞ্জিং একটা অডিও টেপে পরিণত হতে চলেছে। আগামী 1.5 মিনিট কোথাও যাবেন না, আপনাদের সামনে এই অডিও টেপ বিপুল। এবং ঠিক এই জায়গা থেকে আমি খুব নির্দিষ্টভাবে দর্শকদের একটা কথা বলবো। দর্শকরা ভাবছেন হয়তো যে শেখ হাসিনা কল্পকাহিনী বলছেন। শেখ হাসিনা কল্পকাহিনী কেন বলবেন? একজন 15 বছর বাংলাদেশটাকে নিজের হাতের মুঠোয়, হাতের তালুর মতন চিনেছেন। তার আগে বাংলাদেশ দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার থেকে তার পিতা এই দেশটাকে শাসন করেছেন। পূর্ব পাকিস্তানের স্বাধীনতার পেছনে শেখ হাসিনা বা মুজিব পরিবারের ভয়ঙ্কর অবদান ছিল। মোহাম্মদ ইউনূস কি, এটা সবচেয়ে বড় ডিবেট হওয়ার মতন, মোহাম্মদ ইউনূস কি 5% করে কমিশন বা কাটমানি নিচ্ছেন? খুব বড় অভিযোগ করলেন শেখ হাসিনা। তিনি বলছেন এক একটা কোম্পানিকে, এক একটা বন্দরকে, এক একটা উপজেলাকে বিদেশিদের হাতে, নির্দিষ্টভাবে আমেরিকান ডিপ স্টেটের হাতে বিক্রি করে দেওয়ার জন্য মোহাম্মদ ইউনূস 5% করে কমিশন পাচ্ছেন। এই 5% কমিশন মানেও কিন্তু বিপুল। চাইনিজরা, আইএসআই, পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, তারা যদি বাংলাদেশের খোপে খোপে অবস্থান করে, এটা কিন্তু ভারতের জন্য সুখকর হবে না। যারা এই মুহূর্তে রয়েছেন আমার সাথে, আমি তাদের সাথে একবার আলাপ করিয়ে দেবো এবং তারপর 3 নম্বর ব্রেকিং নিউজটা নেব। 3 নম্বর ব্রেকিং নিউজ যেটা শেখ হাসিনা বলেছেন, এগুলো আবারও বলছি, কোনো মিনমিনে মিডিয়া দেখাচ্ছে না। যারা বলেছিল যে বাংলাদেশে নাকি স্বাধীনতা এসেছে, বাংলাদেশে নাকি বিপ্লব হচ্ছে, শেখ হাসিনা স্বৈরাচারী ইত্যাদি ইত্যাদি বলেছিল, এটা বাংলাদেশের কোনো মিডিয়া চাইলেও দেখাতে পারছে না, বাংলাদেশের কোনো পোর্টাল দেখাতে পারছে না। শেখ হাসিনা রিপাবলিক বাংলাকে এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় বলেছেন সব অভিযোগ মিথ্যে, এই রায় পক্ষপাত দুষ্ট, এই রায় মানি না। আমি একেবারে তিনি কি মেসেজ পাঠিয়েছেন সেটা দেখাচ্ছি আপনাদেরকে, এরপর অডিও টেপ আবার শোনাবো। কিন্তু তার আগে যারা যারা ভারত এবং বাংলাদেশ থেকে অতিথিরা রয়েছেন তাদের সাথে আলাপ করব। আমাকে এই মুহূর্তে বলা হচ্ছে যে অতিথিদের কাছে যেতে, কিন্তু তার আগে 3 নম্বর যে ব্রেকিং নিউজটা, একটা ব্রেকিং নিউজ এসেছে। সেই 3 নম্বর ব্রেকিং নিউজটা গোটা বাংলা নয়, গোটা দেশ নয়, বাংলা ভাষাভাষী মানুষ যারা রয়েছেন, যাদের মুজিবুর রহমানকে নিয়ে কিউরিওসিটি রয়েছে, যাদের শেখ হাসিনাকে নিয়ে কিউরিওসিটি রয়েছে, এবং শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, অনেকে বলছেন সজীব ওয়াজেদ জয় খুব তাড়াতাড়ি হয়তো ব্যাটন ধরবে বাংলাদেশে। শেখ হাসিনা ফেরার আগে হয়তো সজীব ওয়াজেদ জয়ের ফেরার একটা সম্ভাবনা দেখা যেতে পারে। সজীব ওয়াজেদ জয় কিন্তু এভাবে কথা বলতেন না 2024-এ। এখন সজীব ওয়াজেদ জয়ও বলছেন গোটা বাংলাদেশ জ্বলবে যদি নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়া হয়। সজীব ওয়াজেদ জয়ের মায়ের নাম শেখ হাসিনা, এবং সজীব ওয়াজেদ জয় কি বলেছেন আজ শুনবো, কিন্তু তার আগে একটা ব্রেকিং নিউজ। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার ভয়ঙ্কর হুমকি, আগুন জ্বলবে বাংলাদেশে, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুলে নিলে আগুন জ্বলবে বাংলাদেশে, গোটা বাংলাদেশে আগুন জ্বলবে, বাংলাদেশে আসন্ন নির্বাচন পণ্ড করে দেবে আওয়ামী লীগ। বড় হুঁশিয়ারি, বড় উস্কানি, বড় হুমকি, যাই বলুন না কেন, কিন্তু আওয়ামী লীগ আবার একটু একটু করে মাথা চাড়া দিচ্ছে। এটা মোহাম্মদ ইউনূসের জন্য সুখকর নয়। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় কি বলেছেন শুনি। If Mohammad Yunus was popular, then why would he not just have held an election, one election, and then run the country with legitimacy? He has held on to power for a year and a half,
without holding an election, because he has absolutely zero popular support. The political party that the students formed, the NCP, in all the polling run in Bangladesh to date, within this government's term, they're polling at simply 2%. They've never gone above 2% popularity. যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। আরিফ বিল্লা, আম জনতা দল বাংলাদেশের এই মুহূর্তে রয়েছেন নাজমা কৌসর, আইনজীবী, সুপ্রিম কোর্ট বাংলাদেশ। নীলাদ্রি ব্যানার্জি এই মুহূর্তে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক, এবং ডক্টর সৌর্য ব্যানার্জি রয়েছেন, তিনি পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন। আমি সৌর্যর কাছে পরে যাব। আমি শুরুতে নাজমা কৌসরের কাছে যাচ্ছি। নাজমা কৌসর, আপনি শুনলেন যে বক্তব্যগুলো শেখ হাসিনার ব্যান করে দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যে বক্তব্যগুলো শোনানো হচ্ছে না, রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ অডিও বার্তা হিসেবে আমরা সেই বার্তাগুলো শোনাচ্ছি। শেখ হাসিনা কি বলেছেন শোনাচ্ছি। ভয়ঙ্কর কথা বলছেন তো শেখ হাসিনা। নাজমাতি। জি, ধন্যবাদ আর বাংলাকে। আমি বলতে চাচ্ছি, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের অবিসংবাদিত নেতা। বাংলাদেশের অন্তত 80% জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান করছে দৃঢ়ভাবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ, 71-এর বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, যার নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, উনি যা বলেছেন সমগ্র বাংলাদেশ তার সাথে আমরা একমত প্রকাশ করছি, এবং সমগ্র বাংলাদেশ তা চাইছে। আজকে জঙ্গি আক্রমণে আক্রান্ত বাংলাদেশ, জঙ্গিদের দখলে বাংলাদেশ, মোহাম্মদ ইউনূস জঙ্গিদেরকে দিয়ে সমস্ত বাংলাদেশে আজকে যে অরাজকতা কায়েম করেছে, যে খুনের, হত্যার, ধর্ষণের রাজনীতি তৈরি করেছে, প্রকাশ্য দিবালোকে বুলডোজার নিয়ে একটা দেশে যারা চলে যাচ্ছে বাড়ির পর বাড়ি, আওয়ামী লীগের নেতাদের ভেঙে দিচ্ছে, বঙ্গবন্ধুর 32 নম্বরের ঐতিহাসিক বাড়ি ভাঙছে, সেখানে কল্পনা করতে পারেন সেটি একটা সুস্থ দেশ, কোনো একটা সভ্য দেশে তা ঘটতে পারে? আমার জননেত্রী শেখ হাসিনা যা বলেছেন, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের 71-এ যেভাবে আমরা লড়াই করে পাকিস্তানের হানাদার বাহিনীকে পরাজিত করেছি, এই জঙ্গি ইউনূস হানাদার বাহিনীকে ইনশাল্লাহ আমরা পরাজিত করে জননেত্রী শেখ হাসিনা আবার বীরের বেশে আবার পূর্ব অবস্থায় প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরে যাবে ইনশাল্লাহ, আমরা তা বিশ্বাস করি। এবং এই ইউনূসের বিচার এই আদালতেই হবে। তারা যে ইলিগেল আদালত দিয়ে, টোটালি ইলিগেল, লিগালি ইলিগেল, কনস্টিটিউশনে ইলিগেল, জুডিশিয়ালি ইলিগেল আদালত দিয়ে, আইন সম্পূর্ণ পরিবর্তন করে একটা অবৈধ আদালত দিয়ে একটা হাস্যকর বিচারের নাটক মঞ্চস্থ করলো। সেই নাটক দেখে সারা বিশ্ববাসী অবাক। আমরা আইন অঙ্গনে সবাই হতভম্ব। যা হচ্ছে, বাংলাদেশে আজ কথা বলার অধিকার নেই, বাংলাদেশে আপনি কথা বলবেন, আদালতে যাওয়ার অধিকার নেই। মুক্তিযুদ্ধের পক্ষের কোনো আইনজীবীদের পিটিয়ে পিটিয়ে তাদের অপমান অপদস্থ করা হচ্ছে, বাড়িতে আক্রমণ করা হচ্ছে রাতের অন্ধকারে। আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, ডাক্তার, পেশাজীবী কারো কথা বলার কোনো অধিকার নেই বাংলাদেশে। সেই বাংলাদেশ আমরা চাই না, সেই বাংলাদেশ থাকবে না ইনশাল্লাহ। কতদিন এই জঙ্গিদের দিয়ে, পাকিস্তানিদের সাথে। কিন্তু আপনাদেরকে তো সন্ত্রাসবাদী বলা হচ্ছে। আরিফ বিল্লাহ এই মুহূর্তে রয়েছেন, আরিফ বিল্লাহরা তো আপনাদেরকে সন্ত্রাসবাদী বলছেন। আরিফ বিল্লাহ এবং নাজমা কৌসর এই মুহূর্তে রয়েছেন। একদিন দিতে হবে। নাজমা কায়সাররা কোথায় কি করেছে ওনারা দেশের জন্য বলুন না, একটু বলতে বলুন মহিউদ্দিন। আরিফ বিল্লাহ বলুন, আরিফ বিল্লাহ বলুন। আমি বলছি তো, নাজমা কায়সাররা দেশের জন্য কোথায় কি করেছে একটু ওনাদেরকে বলতে বলুন। ওনারা এদেশের মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, ওনারা এদেশের মানুষকে শোষণ করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, চাঁদাবাজি, লুটপাট, ধ্বংস করে দিয়েছে বাংলাদেশকে। কি করেছে আওয়ামী লীগ বলুক? আওয়ামী লীগ বাংলাদেশে কোনো অবদান রাখেনি, বরং শোষণ, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যা, ধর্ষণ সকল কিছু এই আওয়ামী লীগ করেছে। সেই জন্য দেশের জনগণ এদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। আজকে বড় বড় কথা বলা যায় টকশোতে এসে। নাজমা কায়সার, আমি তো আপনাকে কখনো দেখিনি আপনি এদেশের জনগণের জন্য কিছু করেছেন। কি দেখতে চাও? আমি দেখতে চাই। তোমাকে দেখেছি, তুমি কোথায় ছিলে 5 আগস্টের আগে? কোন বাংলাদেশে ছিলে?
আমরা তোমরা জেলখানায় ছিলা, তোমরা জঙ্গিবাদ করেছো, তোমরা মেট্রো রেল পুড়িয়েছো, বিটিভি পুড়িয়েছো, সরকারি সম্পদ নষ্ট করেছো, নিয়ে গিয়েছিলেন সমস্ত দেশকে তোমরা একটা জঙ্গিবাদের কোটার নামে তোমরা জঙ্গিদেরকে পাকিস্তানিদেরকে এনে পুনর্বাসিত করেছো, কোটার নামে ভুয়া করেছো। কয়জন বিসিএস পরীক্ষা দিয়েছো? কয়জন কোটার জন্য আজকে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিলেন ভারতের কাছে? এমপি হতে চাও, আমরা ক্ষমতা দখল করে বাংলাদেশে তছনছ করে দিয়ে সমস্ত বাংলাদেশে বলুন না গণঅভ্যুত্থানে কি করেছেন? আবু সাইদকে কেন হত্যা করেছেন? কোন গণঅভ্যুত্থানে তোমাদেরকে জনগণ রায় দিয়েছে? বাংলাদেশে যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আপনারা এখন পালিয়ে বেড়াচ্ছেন, সেই গণঅভ্যুত্থানের কথা বলছি। তোমাদের মতো জঙ্গিরা যখন বাংলাদেশে আসে আমরা প্রস্তুতি নিয়ে ফিরে যাব, সেদিন তোমাদের পালিয়ে যাওয়ার জায়গাও থাকবে না। আমার ভাইদেরকে হত্যা করেছেন, সেই গণঅভ্যুত্থানের তোমাদের পালিয়ে যাওয়ার জায়গাও থাকবে না। বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়া, 15,000-এর উপরে এদেশের নাগরিকদেরকে পঙ্গুত্ববরণ করতে হয়েছে, সেই গণঅভ্যুত্থানের কথা বলছি। যেই গণঅভ্যুত্থানে গণঅভ্যুত্থান কোটার নামে নোংরামি করে প্রবেশ করেছে, সেই গণঅভ্যুত্থানের কথা বলছি। যে গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে আপনার দল দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রতারণা তোমরা করেছো জনগণের সাথে। আমি দুজনকে একটু থামাচ্ছি। আরেকটা ব্রেকিং নিউজ আমাকে নিতে হবে, আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে নিতে হবে। সজীব ওয়াজেদ জয় যে ভাষায় কথা বলছেন তার পাশাপাশি কিন্তু অকৃতজ্ঞের মতন আচরণ করেননি, যেটা বহু বাংলাদেশি এখন করার চেষ্টা করছেন। ভারতকে শত্রু স্থাপন হিসেবে, ভারতকে শত্রু দেখিয়ে ভারতে একটা অদ্ভুত জিনিস এখন এই মুহূর্তে তৈরি হচ্ছে যে বাংলাদেশিরা মানে একটা সমস্যার কারণ, অনুপ্রবেশকারী বাংলাদেশি, বিভিন্নভাবে বাংলাদেশিরা যেন ভারতকে বিপন্ন করার চেষ্টা করছে। কিন্তু সজীব ওয়াজেদ জয় ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। হাসিনা পুত্র বাংলাদেশ না ছাড়লে মাকে মেরে ফেলতো। ভারতকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন সজীব ওয়াজেদ জয়। কি বললেন একবার শুনবো। India has always been a good friend, and in the crisis, India has essentially saved my mother's life. If she hadn't left Bangladesh, the militants, they had planned on killing her. So I'm eternally grateful to Prime Minister Modi's government for saving my mother's life. I have faith in the Indian democracy, in their belief in the rule of law. What should really concern India is that the Yunus regime, you had asked, who is propping them up? It is Jamaat-e-Islam, which are the largest Islamic party. They have released tens of thousands of terrorists that our government had convicted and sentenced to prison. They've released them. You have Lashkar-e-Taiba operating freely now, and they've taken credit, and links have been found to their branch in Bangladesh for the recent terror attacks in Delhi. So I think Prime Minister Modi is probably very, very concerned about terrorism from Bangladesh right now. আমি বাকিদের কাছে যাব, কিন্তু এই কথাটা, এই আশঙ্কাগুলো এবং এই ধন্যবাদ জ্ঞাপন, এটা কিন্তু 2024 থেকেই আওয়ামী লীগের পরবর্তী প্রজন্ম সজীব ওয়াজেদ জয় তিনি করেছেন। আওয়ামী লীগ কিন্তু বেইমানি করেনি ভারতের সাথে। সজীব ওয়াজেদ জয় বা শেখ হাসিনা পরিবার বা এরকম বহু মানুষ আছে বাংলাদেশে যারা কিন্তু কৃতজ্ঞ ভারত যা যা করেছে। 2024 সালে সজীব ওয়াজেদ জয় রিপাবলিক বাংলায় যে সাক্ষাৎকারটি প্রথমবার ওয়ার্ল্ড টেলিভিশনে প্রথমবার দিয়েছিলেন, একবার শুনব। তো শেখ হাসিনা কি দুর্বল হয়ে পড়লেন? শেখ হাসিনা এটা আবার ফিরে আসার চেষ্টা করতে পারেন না? বাঙালিকে যে যাদের বলছেন শেখ হাসিনা, দেখেন তিনি 3 বার, আমার পরিবার এটা 3 বার করেছে। শেখ হাসিনা আর কত করবে? শেখ হাসিনা এত কিছু করার পরেও শেখ হাসিনাকে বাংলার মানুষ বের করে দিল, হত্যা করতে গেল। তো আমরা চাই না এখন আর এটা আর আমাদের ফ্যামিলির দায়িত্ব না। মানে আপনি বলছেন গতকাল আপনার মা খুন হয়ে যেতে পারতেন গণভবনে, যেভাবে অন্যান্যদের পিটিয়ে মারার চেষ্টা হয়েছে সেভাবে আপনার মাকে পিটিয়ে মারা হতে পারতো যদি তিনি না হেলিকপ্টার করে চলে যেতেন। অবশ্যই পিটিয়ে মারা হতো শেখ হাসিনাকে। বাংলাদেশের মাটিতে পিটিয়ে মারার কথা বলছেন আপনি?
একদম। আমরা তিনি কিন্তু বাংলাদেশ ছেড়ে যেতে চাননি। তিনি বলেছেন তিনি পদত্যাগ করবেন, তিনি টুঙ্গিপাড়া গিয়ে আমাদের গ্রামের বাড়িতে গিয়ে থাকবেন। আমরা বলেছি যে না, তারা ঘোষণা দিয়েছে যে তারা গণভবনকে হামলা করবে, তারা তোমাকে বাঁচতে দেবে না। আমরা পরিবারে আমরা শেষ মুহূর্তে ওনাকে বারবার বুঝিয়ে দাবি করে ওনাকে আমরা হেলিকপ্টারে উঠিয়েছি, তিনি উঠতে চাননি। নীলাদ্রি ব্যানার্জি এই মুহূর্তে রয়েছেন। নীলাদ্রি ব্যানার্জি, আমি আপনার কাছে খুব স্পেসিফিক্যালি একটা প্রশ্ন নিয়ে যাব। এতদিন মনে হচ্ছিল পাশের দেশটা একটু ঠান্ডা হচ্ছে, শান্ত হচ্ছে, ঠিক আছে, শেখ হাসিনা সে হয়তো চলে গেছে, মোহাম্মদ ইউনুস এসছে, মোহাম্মদ ইউনুস থাকবে বা কেউ আসবে, কিন্তু পাশের দেশটা শান্ত হোক, পাশের দেশটা অশান্ত থাকলে ভারতের সমস্যা। এখন তো মনে হচ্ছে আবার নতুন করে ডিসেম্বরের পর থেকে পাশের দেশটায় অনেক কিছু বড় বড় জিনিস হতে চলেছে। নীলাদ্রি ব্যানার্জি। ময়ূক, যেটা দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে বাংলাদেশ আবার পরাধীন হয়ে গেছে। শেখ মুজিবুর রহমান ভারতের সাহায্য নিয়ে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, আর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে আবার পরাধীন করছেন। যে সরকার দেখছেন এটা কোনো নির্বাচিত সরকার নয়, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। আপনি খবর নিন, সেন্ট মার্টিন দ্বীপপুঞ্জ মার্কিন যুক্তরাষ্ট্রের দখল হয়ে গেছে। শোনা যাচ্ছে চট্টগ্রাম বিমানবন্দরে নাকি মার্কিনরা নিয়ে নিয়েছে। বাংলাদেশ দেশটাই চালাচ্ছে, কোনো নির্বাচিত সরকার নয়। আরেকটা কথা মনে করে দিই ময়ূক, 1971 সালের 4 ডিসেম্বর শেখ মুজিবুর রহমান ফাঁসির আদেশ দিয়েছিল পাকিস্তানের একটা সিক্রেট ট্রাইব্যুনাল। তার ঠিক পরের মাসেই তাকে রিলিজ করে দিতে বাধ্য হয়েছিল এবং তিনি দেশের নেতৃত্ব দিতে এগিয়ে এসেছিলেন। আমার কোথাও মনে হয় এখানে একটা ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। আপনি হয়তো সামনে মাসেই দেখবেন যে, বা জানুয়ারিতেই দেখবেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং আওয়ামী লীগের সরকার ফিরতে চলেছে বাংলাদেশে। আরও ইন্টারেস্টিং ব্যাপার, এই যে আমার আরিফ বিল্লাহ ভাই, উনি বলছেন আওয়ামী লীগ সমস্ত সমর্থন হারিয়ে ফেলেছে, মানুষের উপর অত্যাচার করেছে, কোনো কাজ করেনি। তাহলে তো আওয়ামী লীগের নির্বাচনে হেরে যাওয়ার কথা। ওরা কেন আওয়ামী লীগকে দেশে কোথাও কেন তারা দাঁড়াতে পারছে না? জনগণ কেন প্রতিহত করছে? ভয় পাচ্ছেন কারণ আরিফ বিল্লাহ সন্ত্রাসবাদী, ওরা জেলে ছিলেন। মোহাম্মদ ইউনুসের শুধু ফাঁসি হবে না, আরিফ বিল্লাহদেরও ফাঁসি হতে পারে। এই সন্ত্রাসবাদীরা সরকার চালাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী আমাদেরকে বিগত 17 বছর অন্যায়ভাবে মামলা হামলার শিকার হতে হয়েছে। সরকার সন্ত্রাসবাদীদের সরকার। এই সরকার শুধু বাংলাদেশের মানুষের উপর সন্ত্রাস চালাচ্ছে না, ভারতে সন্ত্রাসবাদকে রপ্তানি করছে। আপনি দেখুন, হয়তো দিল্লিতে ব্লাস্ট হয়েছে, তার পেছনে বাংলাদেশের পাঠানো সন্ত্রাসবাদীদের হাত থাকতে পারে, হয়তো বেরোবে। ভারত নিরাপদ নয়। বাংলাদেশে এই আরিফ বিল্লাহর মতো সন্ত্রাসবাদীরা যদি রাস্তাঘাটে ওপেনলি ঘুরে বেড়ায়, আর মোহাম্মদ ইউনুসের মতো গুপ্ত রাষ্ট্রের এজেন্ট যদি দেশের নেতৃত্বে থাকে, পরিবর্তন আসবে। আওয়ামী লীগের জনসমর্থনকে আরিফ বিল্লাহ স্বীকার করলেন, উনি জেলে ছিলেন, উনি সন্ত্রাসবাদী। এই সন্ত্রাসবাদীরা জনসমর্থনকে ভয় পাচ্ছে। লড়াইটা কখনোই মোহাম্মদ ইউনুসের সাথে শেখ হাসিনার নয়, লড়াইটা সমস্ত মানুষ যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে এই আরিফ বিল্লাহদের মতো সন্ত্রাসবাদীদের, এই গুপ্ত রাষ্ট্রের সরকারের থেকে স্বাধীনতা চাইছে বাংলাদেশ। আর বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করুন, শেখ হাসিনার সময় মানুষের চাকরি বাকরি, জিনিসপত্রের দাম কি ছিল, আর আজকে বাংলাদেশের চাকরি বাকরির অবস্থা কি, জিনিসপত্রের দাম কি? হ্যাঁ, বড়লোক হচ্ছে আরিফ বিল্লাহর মতো মানুষেরা, টাকা লুট করছেন মোহাম্মদ ইউনুসেরা, কিন্তু সাধারণ মানুষের অবস্থা কি? গণবিপ্লবের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ, তখন আরিফ বিল্লাহদেরও ফাঁসি কাটে ঝুলতে দেখলে নীলাদ্রিদা, আরিফ বিল্লাহ দুজনকে একটু থামাচ্ছি। নীলাদ্রিদা, আরিফ বিল্লাহ দুজনকে একটু থামাচ্ছি, তার কারণ 2024-এও এই যে বড় বড় কথা আরিফ বিল্লাহরা বলছে না, 2024-এও হাসিনা পুত্র শেখ মুজিবুর রহমানের কন্যা এবং তার নাতি, তারা বলেছিলেন যে হ্যাঁ, ডিপ স্টেটের হাত রয়েছে। 2024 থেকে বলে আসছেন। আরিফ বিল্লাহরা কি করছিল তখন, শুনবো। আমি সোজাসুজি জিজ্ঞেস করছি, আমেরিকান ডিপ স্টেট বা পাকিস্তান বা চায়না কোনো বিদেশি শক্তির হাত থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, আমার অবশ্যই মনে হয় আছে, তবে চায়না এর সাথে জড়িত না। চায়না কোনোদিন আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে হাত দেয়নি।
শুধুমাত্র পাকিস্তান আর মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছিল। আমেরিকা যুক্ত বলতে পারি না, হতে পারে। শেখ হাসিনা আসলে মৌলবাদী তালিবানি শক্তিকে পরাস্ত করতে চেষ্টা করেছিল, বাঙালিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছিল দক্ষিণ যে এশিয়াটা সেখানে, তাই জন্য শেখ হাসিনার পেছনে সবাই লেগে পড়লো। হ্যাঁ অবশ্যই, কারণ এই বিএনপি তো জামাতের সাথে একজোটে, তারা তো চায় না যে জামাতকে দাবিয়ে রাখা হোক, এই মৌলবাদীদেরকে দাবিয়ে রাখা হোক। আমি নির্দিষ্টভাবে নীলাদ্রি ব্যানার্জি, নাজমা কৌসার এবং আরিফ বিল্লার কাছে 30 সেকেন্ডস করে যাব এবং তারপর অনুপ্রবেশকারীদের নিয়ে সবচেয়ে বড় যে প্রবলেমটা বাংলার হচ্ছে, ভারতের হচ্ছে, সেটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখাবো এবং তখন ডক্টর সৌর্যকে নেব। কিন্তু তার আগে নীলাদ্রি ব্যানার্জি কি বলবেন? না, প্রথম কথা ময়ূক আমাদের বুঝতে হবে যে এই সন্ত্রাসবাদী সরকার যেটা বাংলাদেশে আছে শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা ভারতবর্ষেরও সমস্যা। কারণ এই সন্ত্রাসবাদীরা পশ্চিমবাংলা হয়ে ভারতে ছড়িয়ে পড়ছে, ভারতে ওরা সন্ত্রাসবাদ ছড়াবে। আরেকটা কথা মনে করি, ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বলেছিলেন আই উইল লিভ বাংলাদেশ টু নরেন্দ্র মোদী, অর্থাৎ বাংলাদেশের দায়িত্ব নরেন্দ্র মোদীর। আর নরেন্দ্র মোদী শেখ হাসিনার পাশে আছেন, এটা স্পষ্ট। সমস্ত ভারতের সমস্ত রাজনৈতিক দল শেখ হাসিনার পাশে আছে, এটা স্পষ্ট। ভারতের মানুষ শেখ হাসিনার পাশে আছে স্পষ্ট, কারণ বাংলাদেশের মানুষও শেখ হাসিনার পাশে আছে, এটা স্পষ্ট। সেই জন্যই তারা আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড়াতে দিচ্ছে না। আলিফ বিল্লাদের পতন, মোহাম্মদ ইউনূসের পতন সময়ের অপেক্ষা, জীবনের বাকি দিনগুলো আরিফ বিল্লারা শান্তিতে কাটান, এটাই আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি। বেশ বেশ, এবার আমি ডক্টর সৌর্য ব্যানার্জি চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ্রবেশকারী যারা আমাদের দেশের খাচ্ছে, আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তৃণমূল পাচ্ছে, বিজেপি পাচ্ছে, সিপিএম পাচ্ছে, ভারতীয়রা পাক, ভারতীয়রা চাকরি পাক, মুসলিমরা আইএস হোক, আইপিএস হোক, বৌদ্ধরা হোক, হিন্দুরা হোক, ভারতীয় মুসলমানরা হোক, বাংলাদেশি মুসলমানরা কেন বাংলাদেশেও খাবে ভারতেও খাবে? এটা তো চলতে পারে না। বা বাংলাদেশ থেকে পিলপিল করে এখানে চলে আসবে। এই যে রাজনীতিবিদরা বলে না যে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী নাকি ভারতে নেই, মোহাম্মদ ইউনূস বলে যায়, আরিফ বিল্লারা বলে, আমাদের ভারতেরও অনেক রাজনীতিবিদ বলে কোনো রোহিঙ্গা নেই, কোনো অনুপ্রবেশকারী নেই। এগুলো সব ভুয়ো কথা নাকি? আজকে রিপাবলিক বাংলা এটা নিয়েও আপনাদের চোখ খুলে দেবে। রিপাবলিক বাংলার প্রতিনিধি পিঙ্কি হাকিমপুর বর্ডার, হাকিমপুরটা কোথায়? স্বরূপনগর, উত্তর 24 পরগনার ওখানে, তার ঠিক উল্টো দিকটা যশোর। এই হাকিমপুর বর্ডারে বিগত কয়েকদিন ধরে প্রতিদিন প্রায় হাজার হাজার অনুপ্রবেশকারী যারা বিভিন্ন সময় এসেছিল, তারা নিজেরা স্বেচ্ছায় চলে যাচ্ছে, কারণ এসআইআর বাংলায় বা ভারতে হচ্ছে। তারা ভয় পাচ্ছে যে তাদেরকে অ্যারেস্ট করলে আবার বিপদ, তার থেকে নিজেরা সারেন্ডার করে, বিএসএফ কোনো সমস্যা ক্রিয়েট করছে না, সারেন্ডার করে যদি নিজেরা চলে যেতে চায় চলে যেতে পারে। সমস্ত কাগজপত্র সব ক্যান্সেল হচ্ছে। ভাবুন, ভারতীয় পাসপোর্ট, ভারতীয় ভোটার কার্ড, ভারতীয় আধার কার্ড সব বানিয়ে নিয়েছিল অনেকে। আমি পিঙ্কির প্রতিবেদনটা দেখব এবং তারপর ডক্টর সৌর্য ব্যানার্জির কাছে যাব। একবার দেখি। কোত্থেকে এসেছিলেন? অল্লেক সেক্টর 5। ওখানে থাকতেন? হ্যাঁ। কিসের কাজ করতেন? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি মানে কলকাতাতেই থাকতেন নাকি বাইরে বাইরেও যেতে হতো? দিল্লি, কেরালা? কলকাতাতেই। কতদিন ছিলেন ওখানে? 8 বছর। 8 বছর। কোন রাস্তা থেকে এসেছিলেন? বাংলাদেশ। না, এসেছিলেন কোন রাস্তা থেকে? বাংলাদেশে কোথায় বাড়ি? ধামাখালি থেকে এসেছিলাম। আর বাড়ি হচ্ছে বাংলাদেশ আপনার ইউনিয়ন আটলিয়া। ইউনিয়ন আটলিয়াতে এসেছিলেন ধামাখালি মানে সন্দেশখালি রাস্তা হয়ে? কে নিয়ে এসেছিল? দালালে। শেখ শাহজাহানকে চিনতেন? না। শাহজাহান ভাইকে চিনতেন না? ওর নাম না, ওর নাম শুনিনি। ভোট দিলেন কোথায়? কোন কনস্টিটিউয়েন্সি থেকে ভোট দিয়েছেন? ভোট দিয়েছি এখানে। এখানে বলতে ওখানে আমি যেখানে থাকতাম ওই ধামাখালি। না, হ্যাঁ সেক্টর 5। কোন কোন সালে ভোট দিলেন? ওটা তো আপনার ভোট দিয়েছে, ওটা তো সেই আমার তাহলে ভোটার কার্ডটাই দেখতে হবে, ওটা তো 2002 সালে ছিল না। আমি যে ছবিটা একটু দেখাচ্ছি, এটা কিসের? এটা বাংলাদেশের। আর ভারতেরটা কোথায়? এটা বাংলাদেশ। ভারতেরটা কোথায়? ভারতেরটা কোথায়? ভারতেরটা দিন। এটা হচ্ছে বাংলাদেশ। ভারতেরটা দিন।
আপনার আধার কার্ডও রয়েছে? হ্যাঁ দেখি একটু। এই হচ্ছে ভোটার কার্ড। কি নাম এখানে? মিঠু মোল্লা। আর আসল নাম কি? আসল নাম মিঠু মোল্লা, একই নাম। একই নাম। তো কে বানিয়ে দিল আপনাকে এই কার্ডটা? এটা সরকারের ঘর থেকে। সরকারের ঘর থেকে? সরকার বানিয়ে দিল ভোটার কার্ড? হ্যাঁ, এটা সরকারের ঘর থেকে এসে ডাইরেক্ট। কিভাবে বানালেন? কোথায় গেলেন? কোন সরকারের কাছে গেলেন ফার্স্টে? ওই যে ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম, ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে। কাকে দিলেন ফর্মটা ফিল আপ করে? ওই আমাদের ওখানে যে আপনার ওই ঝাড়া দিয়েছিল ফর্ম। কত সাল সেটা? সেটা তো লেখা আছে তো এখানে। 1995 থেকে জন্ম তারিখ, তারপর তো আর কিছু লেখা নেই। দেখ আমি একটু দেখাচ্ছি ফর্মটা। বিধাননগর পৌর নিগম ঠিকানা দিয়ে, কোন ঠিকানাতে ফর্মটা হয়েছিল? 195 পোলেনাইট উত্তরপাড়া, বিধাননগর পৌর নিগম, ইলেকট্রনিক্স কমপ্লেক্স, উত্তর 24 পরগনা। আপনার এটা বাংলা, এটা ভারতের ডকুমেন্টস। আর হ্যাঁ, এটা হচ্ছে ভারতের ওনার ভোটার আইডি কার্ড। আর দেখাচ্ছি ছবিটা, একটু দেখাও। ছবিটা আপনারই তো? হ্যাঁ হ্যাঁ, ছবিটা আমার। জহর মোল্লা বাবার নাম? বাবা জহর মোল্লা হন। আর আধার কার্ডও বানিয়েছিলেন উনি, দেখা যাচ্ছে আধার কার্ডও রয়েছে মিঠু মোল্লার নামে। আর কি ডকুমেন্টস দাদা পিছনে? এটা আমার মেয়েরও ডকুমেন্টস রয়েছে। মায়ের এটা, তাই তো? ওয়াইফের, স্ত্রীর? না, এটা মনে হয় আমার দিদির। দিদির। কত সালে এসেছিলেন আপনারা? আর এই হচ্ছে ওনার বাংলাদেশের ডকুমেন্টস, তাই তো? দেখি একটু বাংলাদেশের ডকুমেন্টস গুলো। এত ক্লোজ না। এগুলো হচ্ছে বাংলাদেশের ডকুমেন্টস। ওনার সমস্ত রকম ডকুমেন্টসই ওনার কাছে আছে। আপনি নাগরিক কোথাকার, ভারতের না বাংলাদেশের? বাংলাদেশের। এখানে তো আপনার ওই থাকবো বলে ডকুমেন্টস গুলো করেছিলাম, কিন্তু এখন তো থাকতে পারছি না, যেহেতু বাপ দাদার আমলের নাম নেই, ওই জন্য এখন বাংলাদেশে ফিরে যাচ্ছি আবার। আপনি আমাকে একটু স্পষ্ট করে বলুন যে ভোটার কার্ডটা আপনি কবে হাতে পেলেন, মানে কোন সালে হাতে পেলেন? মোটামুটি 8 বছর এসেই আপনি হাতে পেয়েছিলেন নাকি আরেকটু কদিন পর পেলেন? কদিন পরে। তাও কত বছর পর? তাও আপনার ওই 2-3 বছর পর। 2-3 বছর পর। প্রথমে কোথায় গেলেন? নিশ্চয়ই কম্পিউটারে করেননি, ফার্স্টে কার কাছে গেলেন গিয়ে বললেন যে আমার ভোটার কার্ড দাও? ওখানে ওই আমাদের যে কাউন্সিলর আছে ওর কাছে, মানে আমাদের ওখানে যে ছিল কাউন্সিলর, ওর কাছে। কি নাম মনে আছে? নাম অমল নাম ছিল কাউন্সিলর। অমল কি? অমল মন্ডল না দাস মনে না? অমল দাস, তাই তো? ওনার কাছে গিয়ে বললেন যে ভোটার কার্ড বানিয়ে দিতে। উনি জানতেন আপনার বাংলাদেশ থেকে এসেছেন? কোন পার্টির ছিলেন উনি? উনি মানে টিএমসি। আচ্ছা, তারপর আপনি গিয়ে বললেন যে আমি বাংলাদেশ থেকে এসেছি, আমার কার্ড বানিয়ে দিন। হ্যাঁ, ওই থাকার জন্য করেছিলাম, কিন্তু এখন ওই যে থাকতে পারছি না। ডক্টর সৌর্য ব্যানার্জি, কি বলবেন? মানে এটা তো চলতে পারে না, এবং বাংলাদেশকেও বুঝতে হবে যে 1 কোটি 1.5 কোটি যতজনই হোক বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা রয়েছেন তাদেরকে ফেরত নিতে হবে। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে এইটা বোঝাতে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা নাকি ভারতের নেই। মিথ্যাচার টোটাল। আমরা তো ক্যামেরায় দেখাচ্ছি আজ এত লোক, প্রতিদিন 1000 জন লোক যদি ডিপোর্ট হয় ওখানে। দেখুন ময়ূকদা, বসিরহাটের টোটাল যে বর্ডার এলাকা আছে সেই বর্ডার এলাকার অন্তত 60% জায়গা যেখানে আজ পর্যন্ত রাজ্য সরকার কাঁটাতার দেওয়ার ব্যবস্থা করেনি, কারণ জমি দেয়নি তাই। আর সেখানে খানা খন্দ, জঙ্গল, জল, সেই সব জায়গা থেকে প্রত্যেক দিন এত বছর ধরে একের পর এক লোক এখানে পার হয়ে এসছে। তারা সব অবৈধ অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, মুসলিম। তারা এখানে এসে আমাদের খাবার, আমাদের এখানকার বাসস্থান, আমাদের এখানকার চাকরি সমস্ত জায়গাতে ভাগ বসাচ্ছে। এরকমটা চলতে পারে না। আজকে যদি আমরা বর্ডারে গিয়ে দেখি, হাকিমপুর বসিরহাট সংলগ্ন জায়গা, আমি বসিরহাটের ছেলে,
সেখানে আজকে শুধুমাত্র হাকিমপুর নয়, ওই সংলগ্ন যতগুলো বর্ডার আছে সমস্ত জায়গা থেকে আজকে একের পর এক বাংলাদেশি লোকজন প্রত্যেক দিন ধরা পড়ছে। তারা ওখানে গিয়ে আজকে বসে আছে যে তারা বাংলাদেশে যাবে, তাই তারা ওখানে গিয়ে কার্ড সারেন্ডার করছে। তাহলে এরা কারা? আজকে দীর্ঘদিন ধরে এই জিনিস চলছে, আর আজকে থেকে শুরু হয়নি, 2000 সালের আগের থেকে চলছে এই জিনিস। ওখানে আপনারা এক্ষুনি দেখলেন যে ওখানকার ধামাখালি থেকে একজন পার হয়ে এসছে। ধামাখালিতে শেখ শাহজাহান নয়, এরকম শাহজাহানের মতো দালাল ওখানে ভর্তি হয়ে রয়েছে, যারা প্রত্যেক দিন অবৈধ অনুপ্রবেশকারীদেরকে এখানে ঢোকাচ্ছে। নীলাদ্রি ব্যানার্জি কি বলবেন? ময়ূক, আমার উনি যে কথাটা বললেন সম্পূর্ণ একমত, তার সাথে আরেকটা ভয় আছে আমার। এই যে পরিযায়ী শ্রমিক যে আসছে, কথা কিন্তু উনি শুধু বলছেন না, পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রীও এটা স্বীকার করে নিয়েছেন। অবৈধ অনুপ্রবেশকারীরা পরিযায়ী শ্রমিক হিসেবে এখানে এসে কাজ করে নাকি ফিরে চলে যায়, সেটা একটা দিক, নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয়। কিন্তু এই পরিযায়ী শ্রমিক সেজে যদি বাংলাদেশে, যেহেতু একটা সন্ত্রাসবাদীদের সরকার এখন রয়েছে, একটা ডিপ স্টেটের সরকার রয়েছে, যদি সন্ত্রাসবাদীরা ভারতবর্ষে ঢুকে পড়ে পরিযায়ী শ্রমিক হিসেবে এবং বাংলা হয়ে যদি সারা ভারতে ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ সমস্ত ভারতীয়র প্রাণ বিপন্ন হবে। এটা ন্যাশনাল সিকিউরিটির ইস্যু। আর খুব ইন্টারেস্টিং ব্যাপার ময়ূক, দেখুন সমস্ত রাজনৈতিক দল শেখ হাসিনার ফাঁসির আদেশের বিরোধিতা করেছে, কংগ্রেস করেছে, বিজেপি করেছে, সিপিএম করেছে, তৃণমূল শুধু নীরব আছে। কেন তৃণমূলের এই নীরবতা, সেটাও প্রশ্ন উঠিয়ে যাচ্ছে, বিশেষত যেখানে পরিযায়ী শ্রমিকরাই বলছে যে তৃণমূলের নেতা নাকি তাকে ভোটার কার্ড করতে সাহায্য করেছেন। একটা ভয়ঙ্কর দিকে আমরা দেশকে এগিয়ে দিয়ে যাচ্ছি। তৃণমূলের ভোট ব্যাংক যে এই অবৈধ অনুপ্রবেশকারীরা, আপনার সাথেই আমি রোববার বলে গেছি সম্ভবত, সেখানে দাঁড়িয়ে সেটা একটা দিক, কিন্তু আরেকটা দিক হচ্ছে এই ভোট ব্যাংক বাড়াতে গিয়ে তৃণমূল কি এখানে, তৃণমূল সরকার কি এখানে সন্ত্রাসবাদীদের জায়গা করে দিচ্ছে, যার ফলে পশ্চিমবঙ্গের মানুষ এবং ভারতবর্ষের মানুষের জীবন বিপন্ন হচ্ছে। দিল্লিতে যেটা হয়েছে সেটা ভারতের অন্য প্রান্তেও কালকে হতে পারে। পশ্চিমবাংলা দিয়ে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যেসব সন্ত্রাসবাদীরা মুক্তি পেয়েছে, সেটা আপনার এখানে সাক্ষাৎকারই আমি দেখলাম, বাংলাদেশের প্রাক্তন গৃহমন্ত্রী বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, যে সন্ত্রাসবাদীদের মুক্তি দিয়েছে মোহাম্মদ ইউনূসের সরকার। তারা যদি ভারতে ঢোকে তাহলে কি হবে? তার দায় তৃণমূল কংগ্রেস নেবে তো? এই প্রশ্নটা বোধহয় আমাদের করার সময় এসেছে, রাজনীতি, ভোট রাজনীতির ঊর্ধ্বে উঠে। আমি নির্দিষ্টভাবে একেবারে শেষ দিকে যখন আমরা এসছি, স্পেসিফিক্যালি দুটো পয়েন্ট আমি ডক্টর সৌর্য ব্যানার্জি আপনার কাছে রাখতে চাই। এক, আমাদের এবার একটা জন আন্দোলন তৈরি করার সময় এসেছে কি আসেনি? এবং দুই, এই মুহূর্তে যেভাবে আমাদের চাপ বাড়ছে বিদেশিদের, এটা তো ভারতীয় মুসলমানদেরও সবচেয়ে বড় সমস্যা। আপনি বসিরহাটের মানুষ, বসিরহাটের চিত্রটা একটু যদি বলেন, পুরনো আদি মানে যারা মূল নিবাসী তাদের তো সবচেয়ে বেশি সমস্যা বসিরহাটে বোধহয় এবার। একদমই ঠিক বলছেন ময়ূকদা। 2009 সাল, তখন বসিরহাটে লোকসভা ভোট, সেই সময়ে যে সংখ্যালঘু ভোটের পার্সেন্টেজ ছিল 36%, আর ঠিক 10 বছরের মধ্যে সেইটা হয়ে গেছে 50%, যেটা 2019-এ। তাহলে এই যে 10 বছরে আপনার এই যে 13-14% ভোট যে বেড়ে গেল, তা সেটা তো জন্মহারের নিরিখে বাড়েনি। জন্মহারের নিরিখের থেকে এই যে ভোট বেড়েছে সেটা অন্তত 42% থেকে 43%। তাহলে এই যে মানুষগুলো, এরা তো অনুপ্রবেশকারী। তো ওখানকার যারা অ্যাকচুয়ালি মূল নিবাসী, তাদের রুজি রুটি, তাদের চাকরির ওপরে এসে এর এফেক্ট পড়ছে। ওখানকার যারা পুরানো লোকজন, তারা কাজ পাচ্ছে না। বাংলাদেশ থেকে সমস্ত অনুপ্রবেশকারীরা এসে তারা অল্প বয়সে ওখানে কাজ করছে। আমাদের ভারতীয় যে সমাজ, ভারতীয় হিন্দু হোক, মুসলিম হোক, যে সমাজের মানুষই হোক না কেন, তারা কিন্তু কাজ করতে পারছে না। ওখানকার যে সমস্ত যে ভাটা, ওখানে যে শ্রমিক, তারা কিন্তু যারা দূর থেকে মানে বাংলাদেশ থেকে যারা আসছে, তারা কিন্তু অনেক কম টাকায় সেখানে 200 টাকা 300 টাকা রোজে তারা কাজ করছে। আমাদের ভারতীয় যে মানুষ, তারা কিন্তু কাজ পাচ্ছে না। এই যে একটা সমস্যা, এই সমস্যা কিন্তু বসিরহাট সংলগ্ন এলাকায় যারা ওখানকার মূল নিবাসী, তারা কিন্তু সবাই জানে। নীলাদ্রিদা,
আমি দুটো দাবি রাখছি ভারতের একজন নাগরিক হিসেবে ভারত সরকারের কাছে। প্রথমত, পাকিস্তানে যেভাবে সন্ত্রাসবাদী ক্যাম্পে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, বাংলাদেশে সেই ধরনের ক্যাম্প আছে বলে আপনাদের টিভিতেই চ্যানেলে আমি খবর দেখেছি, তাহলে সেইখানেও সার্জিক্যাল স্ট্রাইক হওয়া উচিত। 2 নম্বর, পশ্চিমবঙ্গকে বাঁচাতে এবং ভারতবর্ষকে বাঁচাতে পশ্চিমবঙ্গে ইমিডিয়েটলি রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত এবং বাংলাদেশ বর্ডারটা জমি নিয়ে সিল করে দেওয়া উচিত। আমি খবরে পেয়েছি যে রাজ্য সরকার এখনো জমি দিচ্ছে না, 450 কিলোমিটারের বেশি জমি নাকি এখনো বাকি আছে। সেটা কি হয়েছে জানি না, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে যদি বাঁচাতে হয়, ভারতবর্ষকে যদি বাঁচাতে হয়, এখানে ভোট রাজনীতির ঊর্ধ্বে উঠে রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার। পশ্চিমবঙ্গে স্টেবিলিটি ফিরে আসুক, আবার যদি তৃণমূলের জনসমর্থন থাকে তারা জিতে আসুক, কোনো প্রশ্ন নেই। আর যদি ভারতীয় জনতা পার্টিকে মানুষ সমর্থন করে জিতবে, কিন্তু আমার মনে হয় নির্বাচনী রাজনীতির ঊর্ধ্বে উঠে আমার দেশের কথা ভাবা উচিত। কিন্তু এসআইআর কি আদৌ কোনো কাজ হবে নীলাদ্রি ব্যানার্জি? এসআইআরে যেটা হবে, অবৈধ কাজ না হলে এইসব অবৈধ অনুপ্রবেশকারীরা পালাচ্ছে কেন ময়ূক? যদি কাজ না হতো, এসআইআরে তো নাম বাদ যাচ্ছে না, একটা ন্যারেটিভ হচ্ছে, তাহলে এরা পালাচ্ছে কেন পিলপিল করে? কাজ হচ্ছে বলেই তো পালাচ্ছে। ভয় পাচ্ছে কেন তৃণমূল? কাজ হচ্ছে বলেই তো ভয় পাচ্ছে, কারণ এদের ভোট ব্যাংক হচ্ছে অবৈধ বাংলাদেশি যেসব অনুপ্রবেশকারীরা। আর আমি স্পষ্ট ভাষায় বলছি, যদি এসআইআর ঠিকভাবে হয়, এখানে ভারতীয় জনতা পার্টি 180-র বেশি আসন পেয়ে ক্ষমতায় আসতে চলেছে। আমার এস্টিমেট এটা, মানুষ প্রমাণ করবে কি হবে, অন্যের এস্টিমেট অন্যরকম হতে পারে, আমার এস্টিমেট এটা। সেই জন্যই তৃণমূল এসআইআরকে বন্ধ করতে চাইছে, কিন্তু এসআইআর বন্ধ করতে গিয়ে, ক্ষমতায় থাকতে গিয়ে আমাদের এখানকার নাগরিকদের নিরাপত্তা তারা বিপন্ন করছে, কারণ অবৈধ অনুপ্রবেশকারীদের জায়গা করে দিতে গিয়ে তারা সন্ত্রাসবাদীদেরও জায়গা করে দিচ্ছে, যেটা কোনো তৃণমূলের মানুষও চান বলে আমার মনে হয় না। একদম। এবং আমি শেষ করার আগে আবারও বলছি, টিম হাসিনা, টিম শেখ হাসিনা, আসাদুজ্জামান খান যেভাবে বসেছেন, যেভাবে বাংলা টেলিভিশনে প্রথমবার 2025-এ সজীব ওয়াজেদ জয় আমাদের সাথে হয়তো খুব শিগগিরই কথা বলবেন, ঠিক সেভাবে আমি আমন্ত্রণ জানাচ্ছি টিম ইউনুসকেও। আপনারা আসুন, আপনারা কথা বলুন। মোহাম্মদ ইউনুস, আপনি আপনার স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করুন শিলিগুড়ি করিডোর নিয়ে। আপনারা কি সমস্যা ক্রিয়েট করছেন? আপনারা বলুন যে কতগুলো জঙ্গি ঘাঁটি এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে। আপনারা বলুন আনসারুল্লাহ বাংলা তারা দাপিয়ে বেড়াচ্ছে কি বেড়াচ্ছে না। আপনারা বলুন কতজনকে জেলে পুড়েছেন আপনারা। যদি এগুলোর উত্তর না দিতে পারেন, তাহলে মোহাম্মদ ইউনুস, ভারতকে কিন্তু ভারতের কাজ করতে হবে, কারণ আমরা একটা স্থিতিশীল, একটা গণতান্ত্রিক উপমহাদেশ চাই, যে উপমহাদেশে ভারত শান্তিতে থাকবে, বাকি যারা প্রতিবেশী তাদের সাথে। পাকিস্তান দেখেছি আমরা, পাকিস্তান কি ভয়ঙ্কর জিনিস আমরা দেখেছি, হাড়ে হাড়ে টের পেয়েছি, এবং পাকিস্তানকে আজ না হয় কাল আমরা শেষ করব। কিন্তু বাংলাদেশ সেই পথে যেন না যায়। বড্ড বেশি এখন ঘষাঘষি চলছে, দুটি পাথরে ঘষাঘষি বড্ড বেশি চলছে, বন্ধ করতে হবে। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।